Hello student, welcome to Mechanical E-Learning YouTube channel। তো তোমরা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তো তাদের সবাইকেই আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট যে তোমরা এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাও প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তারপর নোটিফিকেশন তোমরা যেন পেয়ে যাও। এই ইউটিউব চ্যানেলে আমি ফিটার ট্রেড ছাড়াও মেকানিক্যালে যত রকম কোশ্চেন পেপার বিভিন্ন টপিকের ওপর আমি বিভিন্ন ভিডিও ক্লাস আমি আপলোড করতে থাকবো। এছাড়াও কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট জব নোটিফিকেশন আমি এই ওই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনই। তো আগের দিন আমাদের আহ, যে কোশ্চেন পর্যন্ত হয়েছিল তারপর থেকে আজকে আমরা আরম্ভ করব। তো দেখো আগের দিন আমাদের 37 নম্বর কোশ্চেন পর্যন্ত হয়েছিল, 37 নম্বর কোশ্চেন পর্যন্ত। তো আজকে তারপর থেকে আমরা আরম্ভ করি। তো নেক্সট কোশ্চেন কি আছে, হাউ ডাজ এ হ্যান্ড রিমার ডিফার ফ্রম এ মেশিন স্পিন রিমার। তো আমরা রিমার দেখেছি। তো রিমার ট্যাপিং করার পর ড্রিলিং এর পর বোরিং করতে হয় এবং বোরিং করার পর লাস্ট ফিনিশিং এর জন্য আমাদেরকে রিমার ইউজ করতে হয়। এই রিমার দু টাইপের হয়, একটা হচ্ছে হ্যান্ড যেটা আমরা ম্যানুয়ালি করি, আর একটা হচ্ছে মেশিন রিমার যেটা আমাদের মেশিনে লাগিয়ে আমরা অটোমেটিক্যালি কাজ করতে পারি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় হয়, তো দেখো এখানে আমি মেশিন রিমার প্লাস হ্যান্ড রিমার দুটোরই আমি পিকচার এখানে দিয়েছি। তো এখানে দেখো প্রথম যে অপশনটা রাইট অ্যান্সার হবে অপশন এ, সেটা কি লার্জার বিভেল লিড ফর দ্য কাটিং এজ। তো দেখো এখানে আমি যে অ্যাঙ্গেলটা আমি এখানে শো করেছি, তোমরা এই ডান পাশে দেখো, এটা কিন্তু একটু হলেও কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু করা আছে, এটা কিন্তু পুরোপুরি কিন্তু সমান নেই। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিভেল লিড অ্যাঙ্গেল। তো দেখো এই হ্যান্ড রিমারের ক্ষেত্রে হ্যান্ড রিমারের যে বিভেল লিড অ্যাঙ্গেল সেটা কিন্তু মেশিন রিমারের থেকে কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে লার্জার বিভেল লিড ফর দ্য কাটিং এজ। আর একটা জিনিস জেনে রাখবে, যে আমাদের মেশিন রিমার হয়, মেশিন রিমারের যে স্যাঙ্কটা হয় সেটা দেখো ট্যাপার, আর হ্যান্ড রিমারের যে স্যাঙ্কটা হয় সেটা কিন্তু হয় স্ট্রেট। ওকে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর একটা জিনিস দেখিয়ে দিই, তো আমরা যখন ড্রিল করি, তো দেখো এখানে কি দেওয়া আছে, নর্মালি দ্য স্পিড ফর রিমিং উইল বি 1/3 স্পিড অফ ড্রিলিং। যেমন একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, ফর ড্রিলিং আমরা যদি 30 মিটার/মিনিট স্পিডে করি, তো রিমিং কি হবে তার 1/3 10 মিটার। মানে আমরা যখনই কোনো মেটালকে ড্রিল করব তাতে যে ড্রিলিং এর সময়তে আমরা যে স্পিড ইউজ করব, রিমিং এর ক্ষেত্রে সবসময় তার 1/3 স্পিড আমরা রিমিং এর জন্য ইউজ করব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ বাস্টিং অফ এ গ্রাইন্ডিং হুইল। তো এই ডিটেলস একটু দেখে নিই। হোয়েন, এই যে এই ডিটেলস নিচে আমার দেওয়া আছে, হোয়েন এ সারফেস অফ দ্য হুইল ডেভেলপ এ স্মুথ অ্যান্ড শাইনিং অ্যাপিয়ারেন্স ইট ইজ সেড টু বি গ্লেজ। তো অনেক সময় কি হয়, আমাদের আমাদের গ্রাইন্ডিং হুইলে কন্টিনিউ কাজ হওয়ার সময়তে কিছুদিন পর বা লং টাইম পর কি হয়, যে প্রত্যেকটা অ্যাব্রেসিভের মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো ডাস্ট ঢুকে বা মেটাল চিপ ঢুকে সেই জায়গাগুলো কিন্তু ব্লক হয়ে যায় এবং তার জন্য কি হয়, সেই জায়গাটা গ্লেজ হয়ে যায় বা শাইনিং, এটা চকচকে ভাব হয়। তো এটার মানে কি বোঝায়, দিস ইন্ডিকেট দ্য হুইল ইজ ব্লান্ট। তখনই এটা বোঝা যায় এবং এই গ্লেজ এই পজিশনটাকে দেখি যে এই গ্রাইন্ডিং হুইলটা এবার ভোঁতা হয়ে গেছে, এতে আমরা কাজ করতে পারবো না। কিন্তু সেই সময়তে যখন একটা হুইল যখন ভোঁতা হয়ে যায়, অ্যাব্রেসিভগুলো যখন ভোঁতা হয়ে যায়, তখন আমরা সেটাকে যদি কন্টিনিউ যদি কাজ করি, তাহলে কি কি হবে, এক্সট্রা প্রেসার হবে, আর এক্সট্রা প্রেসারের সঙ্গে সঙ্গে কি হবে, এক্সেসিভ হিট হবে এবং সেই ক্ষেত্রেই তখন কি হবে, বাস্টিং অফ দ্য হুইল। ওকে, এই দেখো এখানে নিচে দেওয়াই আছে বাস্টিং অফ দ্য হুইল। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অপশন সি একদম রাইট অ্যান্সার হবে। ওকে, ক্লগিং অফ হুইল ফেস উইথ স্মল মেটাল পার্টিকেলস বিং গ্রাউন্ড। ক্লগিং মানে হচ্ছে জমাট বাঁধা। তো যেটা আমি আগেই বললাম, প্রত্যেকটা অ্যাব্রেসিভের মাঝখানে যে ছোটো ছোটো স্পেসগুলো থাকে সেগুলো কি হচ্ছে, আমরা যখন কোনো মেটাল রিমুভ করছি, তো সেই ছোটো ছোটো পার্টিকেলগুলো কি হয়, সেই ফাঁকেতে ঢুকে গিয়ে জায়গাটাকে বন্ধ করে দেয়। ওকে,
নেক্সট কোশ্চেন দেখে নি 40 নম্বর কোশ্চেন, what is the reasoning what is the reason for chattering marks on workpiece after grinding? ওকে, তো এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে, ভাইব্রেশন। তো এখান থেকে তোমাদেরকে একটা শর্ট একটা প্রসেস বলে দিই, এটা শুধু নট ফর গ্রাইন্ডিং। ওকে, যদি কখনো যে কোনো মেশিন, সেটা গ্রাইন্ডিং হতে পারে, হ্যাঁ লেদ হতে পারে, ওকে সেটা লেদ মেশিন হতে পারে, যে কোনো মেশিন, শেপিং মেশিন হতে পারে, মিলিং মেশিন হতে পারে, এই চ্যাটারিং ওয়ার্ডটা যখনই কোথাও থাকবে, এই চ্যাটারিংটা মেনলি কিন্তু হয় ভাইব্রেশন অফ দ্য মেশিনের জন্যই। ওকে, এই চ্যাটারিং কোনো মেটালের ওপর যদি চ্যাটারিং এটা যদি আসে, চ্যাটারিং মার্কসটা, সেটা কিন্তু অনলি কিসের জন্য হয়, মেশিন ভাইব্রেশনের জন্য। এবার দেখো একটা নেক্সট কোশ্চেন কি দিয়েছে, দ্য ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স বিটুইন হোল অ্যান্ড শ্যাফটের মধ্যে। দেখো হোলের এখানেতে যে লিমিট দেওয়া আছে, অনলি এটা একদিকে পজিটিভ দেওয়া আছে, আর শ্যাফটের নেগেটিভে দেওয়া আছে। তো এখানে আমাদেরকে কি বার করতে দিয়েছে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। দেখো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের যেটা নিয়ম বা সূত্র, সেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কোনটা, it is the difference between the maximum size of hole and minimum size of shaft. ওকে, এই লাইনটা তোমাদেরকে তোমাদের মাথায় রাখতে হবে, যে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স যদি বার করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ম্যাক্সিমাম সাইজ অফ হোল অ্যান্ড মিনিমাম সাইজ অফ দ্য শ্যাফট, এই দুটোকে মাইনাস করতে হবে। হোলের যে ম্যাক্সিমাম সাইজ থেকে মিনিমাম সাইজ অফ শ্যাফট এইটাকে মাইনাস করলে আমরা টোটাল ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সটা পাবো। কিন্তু এখানে যদি মিনিমাম ক্লিয়ারেন্স দেয়, ইন কেস কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় মিনিমাম ক্লিয়ারেন্স, তখন সেই ক্ষেত্রে ঠিকের উল্টোটা হয়ে যাবে। তখন কি হবে, ম্যাক্সিমাম সাইজ অফ শ্যাফট আর মিনিমাম সাইজ অফ হোল। ওকে, তো এখানকার আমাদের যে ম্যাথের যে বইটা দেওয়া আছে, তো ম্যাক্সিমাম সাইজ অফ হোল, ম্যাক্সিমাম সাইজ অফ হোল কত দেওয়া আছে, ইউনিট 20 প্লাস লিমিট কত দেওয়া আছে, আপার লিমিট প্লাস 0.025, তো 20 প্লাস 0.025 আমরা কি পাচ্ছি, 20.025 mm। আর মিনিমাম সাইজ অফ দ্য শ্যাফট, তো দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু মাইনাসের দিক থেকে আছে। ওকে, কিন্তু আমাকে এখানে কোনটা চাই, মিনিমাম মানটা। তো আমি 20 থেকে 20 মাইনাস যদি 0.12 করি, 0.12 করি, আর 20 মাইনাস যদি 0.15 করি, তো এই 0.15টা এটা হচ্ছে কিন্তু মিনিমাম মান। ওকে, এটা কিন্তু মিনিমাম মেজারমেন্ট, তো আমি সেটাকেই ধরছি, এখানে কিন্তু সেটাই ধরতে হবে। 20 মাইনাস 0.15, তো সেখান থেকে আমরা কত পাচ্ছি, 19.85। তো এইখান থেকে এই দুটোকে আমরা যদি মাইনাস করি, আমরা কত পাবো, 0.175 mm। তো অপশন সি রাইট অ্যান্সার, 0.175 mm। নেক্সট কোশ্চেন দেখো, টলারেন্সের ওপরই আবার দেওয়া আছে। আগের কোশ্চেনটা কিন্তু ছিল ক্লিয়ারেন্সের ওপর, এটা দিয়েছি কি টলারেন্সের ওপর। তো একটা জিনিস জেনে রাখবে, এখানে দেখো পরপর যে তিনটে কোশ্চেন আমরা পাচ্ছি, 41 নম্বর, 42 নম্বর, এই প্লাস এই 43 নম্বর, এই তিনটে কোশ্চেনই। তো দেখো এই ওপরকার তিনটে কোশ্চেন 41, 42 অ্যান্ড 43, এই তিনটে কোশ্চেনই কিন্তু লিমিট ফিট টলারেন্স এই চ্যাপ্টার থেকে কিন্তু এসেছে। তো দেখতেই পাচ্ছ লিমিট ফিট টলারেন্স এই চ্যাপ্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে, বিশেষ করে চ্যাপ্টারটা থিওরিটিক্যাল পার্টের থেকে সব থেকে মেন হচ্ছে এর যে নিউমেরিক্যাল যে পোর্শনগুলো আছে এই চ্যাপ্টারে। ওকে, তো কোশ্চেনটা আমরা দেখে নিই। 42 নম্বর কোশ্চেন, এ ডাইমেনশন is state as 25 plus minus 0.03 mm in a drawing, what is the tolerance? তো দেখো টলারেন্স বার করার জন্য যে সূত্রটা, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিট। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট থেকে মিনিমাম লিমিটটাকে মাইনাস করলে আমরা কিন্তু এর অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো এখানে ম্যাক্সিমাম লিমিট কত পাবো, 25, 25 প্লাস 0.03, মিনিমাম কোনটা পাবো, 25 মাইনাস 0.03। তো এই দুটোকে আমরা যদি মাইনাস করি তাহলে আমরা কত অ্যান্সার পাচ্ছি, প্লাস, এটা কিন্তু প্লাসে হবে, ঠিক আছে, কারণ 25 এটা কিন্তু বড়। ওকে, আর শুধু তাই নয়, আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো আমি এখানে মেনশনও করে দিয়েছি, টলারেন্স কিন্তু সবসময়তেই কিন্তু পজিটিভ হবে, এটা কিন্তু কখনোই কিন্তু নেগেটিভ হবে না। টলারেন্স সবসময়তেই কিন্তু পজিটিভ হবে, এটা মাথায় রাখবে, কখনো কোনো কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দেয়। তো
তো সেই ক্ষেত্রে আমাদের এই 42 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? অপশন সি, প্লাস 0.06 mm। নেক্সট কোশ্চেন দেখো 43 নম্বর কোশ্চেন, ইন্টারচেঞ্জেবিলিটি ইজ নর্মালি অ্যাপ্লাইড ফর। তো এটাও লিমিট ফিট টলারেন্স, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। ইন্টারচেঞ্জেবিলিটি এটা আমাদের মাস প্রোডাকশন মানে যেখানে ধরো লক্ষ লক্ষ, 1 লক্ষ মানে অনেক বেশি, এটা 1 লক্ষ বলা ভুল, যেখানে হয়তো প্রত্যেক ঘন্টায় হয়তো 1000 পিস করে মাল তৈরি হচ্ছে, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, 1000 পিস হয়তো পার আওয়ার। তো যেখানে এইগুলোকে বলা হয় কি মাস প্রোডাকশন। ওকে, যেখানে একই জিনিস, হ্যাঁ এটা মাথায় রাখবে, সেম পিস বা সেম জিনিস। হ্যাঁ, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নিই 44 নম্বর কোশ্চেন, ইন হোল বেসিস সিস্টেম। দেখো এই উপরে আগের তো 3টে কোশ্চেন আমরা দেখলাম লিমিট ফিট টলারেন্স, এই এই যে নেক্সট কোশ্চেনটা আমরা দেখছি হোল বেসিস, এই কোশ্চেনটাও কিন্তু লিমিট ফিট টলারেন্সেরই কোশ্চেন। তো দেখতে পাচ্ছ আমরা একটা চ্যাপ্টার থেকেই পরপর কিন্তু 4টে কোশ্চেন, ইসরোর মতো ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু একটা টপিক থেকেই কিন্তু 4টে কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তো কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা তোমরা আইডিয়া করতেই পারছো। তো ঠিক আছে, কোশ্চেনটা দেখে নিই। ইন হোল বেসিস সিস্টেম, তো হোল বেসিস সিস্টেমে কি হয়, সাইজ অফ দ্য হোল ইজ মেড কনস্ট্যান্ট। মানে ধরো আমরা যদি কোনো হোল বেসিস সিস্টেমে যদি কোনো হোল বানাই বা কোনো কিছু হয়তো হয়তো কোনো তো রড বানাচ্ছি, হয়তো এটা রড, এটা হচ্ছে রডের থিকনেস, এটা হচ্ছে কি ভেতরকার ডায়ামিটার, এটা হচ্ছে কি ডায়ামিটার। তো এটা আমি 1 পিস করি কি 100 পিস, এটা প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, এই যে ডায়ামিটার বা এর যে হোল, এটা কিন্তু সবসময়ই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো সেইগুলোকে, তো সেটাকে কি বলা হয়, হোল বেসিস সিস্টেম। আর অপশন এতে দেখো সাইজ অফ দ্য শ্যাফট মেড কনস্ট্যান্ট, তখন সেটাকে কি বলা হয়, শ্যাফট বেসিস সিস্টেম। যখন শ্যাফটের সাইজটাকে কনস্ট্যান্ট রাখা হয় তখন সেটা কি বলা হয়, শ্যাফট বেসিস সিস্টেম। আর যখন হোলের সাইজটাকে কনস্ট্যান্ট রাখা হয় তখন সেটাকে কি বলা হয়, হোল বেসিস সিস্টেম। ওকে, এটা একটা জাস্ট ওয়ার্কশপ ক্যালকুলেশনের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। ওয়ার্কশপ ক্যালকুলেশনের শেষের দিকে আরও অনেকগুলো কোশ্চেন আছে। এই ভিডিওটা যখন আমি আরম্ভ করেছিলাম ফার্স্ট পার্টেতে আমি বলেছিলাম যে এখানে আইটিআই এর কিন্তু শুধু ট্রেড থিওরি পড়লে চলবে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্লাস ওয়ার্কশপ ক্যালকুলেশন এই দুটো সাবজেক্টকেও কিন্তু পড়তে হবে। তো দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, দ্য ভ্যালু অফ 1 মাইক্রো ইঞ্চ। তো 1 মাইক্রো ইঞ্চ অপশন এ, এটা আসলে হয় 1 মাইক্রো ইঞ্চ হয় কি 1,00,000 ভাগের 1 ভাগ, 1 লাখ মানে 1,00,000 ভাগের 1 ভাগ। ওকে, মানে সাপোজ ধরো 1 ইঞ্চ, 1 ইঞ্চকে আমরা যদি 1,00,000 ভাগ করি এবং তার একটা ভাগে আমরা কি বলবো, 1 মাইক্রো ইঞ্চ। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নি, হুইচ ওয়ান অফ দ্য দ্য মুভমেন্ট following is the movement of the honing machine during operation। তো হনিং হচ্ছে কি, এটা হচ্ছে একটা সারফেস ফিনিশ অপারেশন। এখানে দেখো আমার হনিং এর টুলটার আমি ড্রয়িংটাও একটা পিকচার দিয়ে রেখেছি। এটা দেখতে ঠিক এরকম হয়, এই ওপরকার এই স্যাঙ্কের পোর্শনটা মেশিনে ধরে রাখা হয় এবং এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হোলের ভেতরে ঢোকে এবং হোলে দেখছো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো কি থাকছে, স্টোন। আর ঠিক মানে একটা করে কলম কিসের থাকছে, স্টোনের, আর একটা করে কলম কিসের থাকছে, ব্রোঞ্জের। তো এটা ভেতরে কি হয়, এটা ভেতরে রোটারি মোশনে ঘোরে, যেরকম ড্রিল মেশিনে ঘোরে ড্রিল বিটটা, ঠিক সেরকম এটাও রোটারি মোশনে ঘোরে এবং এটা আপ ডাউনও করতে পারে। ওকে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু আপ ডাউনও করে। তো এইটা কি করে, কোনো হোলের ভেতরকে কোনো মানে ইন্টারনাল হোলকে সারফেস ফিনিশ করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হরাইজন্টালি কোনটাকে বলা হয়, যখন প্লেন থাকে প্লেনের সাথে সারফেসের সাথে, কিন্তু এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল। হ্যাঁ এটা একদমই, এটা কিন্তু ভার্টিক্যালই আছে এটা। ওকে, তো ভার্টিক্যাল হবে। রেসিপ্রোকেটিং কোনটাকে বলা হয়, যখন কোনো টুল আপ অ্যান্ড ডাউন করে, আপ অ্যান্ড ডাউন। তো এই হনিং টুলও আপ ডাউন করে, তো ভার্টিক্যাল প্লাস রেসিপ্রোকেটিং দুটোই করে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে,
অপশন ডি ভার্টিক্যাল অ্যান্ড রেসিপ্রোকেটিং। আচ্ছা, অনেক সময়তে এখান থেকে আমি একটা স্পেশাল মেনশন করে দিচ্ছি, সামটাইম অপশন শুড বি রোটারি অলসো। অনেক সময়তে এখানে ভার্টিক্যালের জায়গাতে রোটারিও দিয়ে দিতে পারে, হয়তো রোটারি অ্যান্ড রেসিপ্রোকেটিং। কারণ আমরা কি বললাম যে ড্রিল বিট যেরকম ঘোরে এই হর্নিং টুলটাও কিন্তু ঘোরে, তো তার মধ্যে কিন্তু রোটারি মোশনটাও কিন্তু থাকে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাব্রেসিভ ইজ ইউজ ফর ল্যাপিং গেজ। এই একটু আগে আমরা যেটা বললাম হর্নিং, হর্নিং প্লাস এখন যেটা আমরা পড়ছি ল্যাপিং, এই দুটোই কিসের মধ্যে পড়ছে? হর্নিং অ্যান্ড ল্যাপিং দুটোই কিন্তু সারফেস ফিনিশিং প্রসেসের মধ্যে পড়ছে। তো আমরা গেজকে, আমাদের ধরো বিভিন্ন রকম গেজ আমরা ইউজ করি, যাতে স্লিপ গেজ আছে, ফিলার গেজ আছে, তো বিভিন্ন রকম গেজকে আমাদেরকে যদি ফিনিশিংয়ের সময়তে আমরা কোন অ্যাব্রেসিভটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে কি বোরন কার্বাইড। দেখো এখানে আমি মেনশন করেই দিয়েছি বোরন কার্বাইড কি কি ল্যাপিং করতে কাজে লাগে: গেজ অ্যান্ড ডাই, সিলিকন কার্বাইড স্টিল অ্যান্ড কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড সফট স্টিল অ্যান্ড নন ফেরাস মেটাল, আর ডায়মন্ড কি টাংস্টেন কার্বাইড। তো এই চারটের মধ্যে মাথায় রাখতে হবে ডায়মন্ড, যেহেতু আমরা সবাই জানি ডায়মন্ড কি হার্ডেস্ট মেটেরিয়াল, সব থেকে হার্ডেস্ট মেটেরিয়াল কি ডায়মন্ড। আর একটা জিনিস মাথায় রাখবে, যে এখানে দেখো এখানে মেনশন করা আছে বোরন কার্বাইড হচ্ছে কি সেকেন্ড হার্ডেস্ট আফটার ডায়মন্ড। তো ডায়মন্ডের পরে যদি কোনো কোশ্চেন আসে সেকেন্ড হার্ডেস্ট মেটেরিয়াল কি হবে বা মেটাল কি হবে, সেটা কিন্তু বোরন কার্বাইড হয়। ওকে, অনেক সময় তো বোরন কার্বাইডকে শর্ট ফর্মে BCNO ডিনোট করে দেওয়া হয়। তো এটাও তোমরা একটু মনে রাখবে, যদি কখনো হয়তো বোরন কার্বাইড না দিয়ে হয়তো BCN হয়তো সিম্বলটা দিয়ে দিতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ। তো এটা খুব সামান্য একটা কোশ্চেন। ব্রাশ কিসের মিশ্রণে তৈরি হয়? কপার অ্যান্ড জিঙ্ক। আর অপশন এটা দেখে নাও, কপার আর যদি টিন হয় তখন সেটা দিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ। তাহলে ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি হয়? কপার অ্যান্ড টিন। আর ব্রাশ কিসের মিশ্রণে তৈরি হয়? কপার অ্যান্ড জিঙ্ক। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ এ মেটাল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ ইটস শেপ উইদাউট ডিস্ট্রাকশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ফোর্স। তো এখানে এটাই বলতে চেয়েছে, আমরা এটা আমাদের যা ফিটার থিওরিতেও আমরা সেমিস্টার 1 থিওরিতেও ট্রেড থিওরিতেও পড়েছি, প্লাস আমরা এটা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে আমরা মেটাল চ্যাপ্টারে পড়েছি যে প্রত্যেকটা মেটালের কিছু প্রপার্টিস থাকে। তো এই প্রত্যেকটা যে চারটা অপশন দেওয়া আছে সেগুলো কিসের মধ্যে পড়ে? মেকানিক্যাল প্রপার্টিসের মধ্যে। তো এখানে যে কোশ্চেনটা যেটা বলতে চেয়েছে যে কোন ধর্মের জন্য আমরা কোনো মেটালকে যখন এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তখন উইদাউট ডিস্ট্রাকশন, সে না নষ্ট হয়ে বা না ভেঙে গিয়ে তাকে আমরা যে শেপ দিতে চাইছি, চেঞ্জ ইট শেপ, তাকে আমরা যে শেপ দিতে চাইছি সে শেপটাতে সে খুব আরাম করে বা অটোমেটিকলি চলে আসতে পারে। ওকে, তো এটা আমরা নিশ্চয়ই জানি প্লাস্টিসিটি, কারণ প্লাস্টিক জিনিসকে আমরা খুব সহজেই অল্প গরম করে বা অনেক সময় তো গরম করতে হয় না, তাকে এমনি আমরা দুমড়ে বা করে সে কিন্তু প্লাস্টিক জিনিস সহজে কিন্তু ভাঙে না। তো এক্সটার্নাল ফোর্স দিয়ে তাকে আমরা খুব সহজেই নতুন একটা শেপ দিতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। ওকে, নেক্সট 50 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। দ্য টাফনেস ইন এ স্টিল ইজ ইনক্রিজ অ্যান্ড ব্রিটেলনেস ইজ ডিক্রিজ by a heat treatment operation called as। এটা হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারের একটা কোশ্চেন। তো এটা জিনিস মাথায় রাখবে, টাফনেস, ঠিক আছে, টাফনেস সবসময়তেই কি হয়? ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্রিটেলনেস। মানে টাফনেস যদি বাড়ে ব্রিটেলনেস কমবে, ব্রিটেলনেস যদি বাড়ে তাহলে কিন্তু টাফনেস কমবে। এটা কিন্তু সব সময়তেই কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ওকে, তো আমরা কোন হিট ট্রিটমেন্ট অপারেশনের মধ্যে এটা করতে পারি? সেটা হচ্ছে কি টেম্পারিং। ওকে, এরপর দেখো একটা কোশ্চেন দিয়েছে, অ্যাপ্রক্সিমেট হার্ডনেস অফ HSS হাই মিলিং কাটার। HSS এর ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই সবাই জানো, হাই স্পিড স্টিল। দেখো এখানে তোমার একটা কোশ্চেন করতেই পারো যে স্যার মিলিং মেশিন তো আমাদের অপশানে নেই, আমাদের হয়তো সিলেবাসে নেই, তো কেন পড়তে হচ্ছে? তো দেখো এখানে কোশ্চেন বলে দিই, এখানে তোমাদের কিন্তু মিলিং মেশিন সম্বন্ধে কিন্তু বলা হয়নি, এখানে তোমাদেরকে কি জানতে চাই যে হার্ডনেস। এই হার্ডনেস চ্যাপ্টারটা বা টপিকটা কিন্তু তোমাদের সিলেবাসের কিন্তু অন্তর্গত। ওকে,
তো এখানে অপশানটা কি হয় 62 HRC। HRC আমি আগের দিনই বলেছিলাম হার্ডনেস টেস্ট অনেক রকম টেস্টের মাধ্যমে হয়। তো HRC কিসের জন্য হয়? এটা হচ্ছে রকওয়েল হার্ডনেস যখন আমরা করি তো তার এটা ইউনিট হিসেবে কাজ হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েঞ্চিং মিডিয়া ইজ ইউজড ফর হার্ডেনিং HSS2? তো এটা একটা হিট ট্রিটমেন্ট কোশ্চেন। তো কোয়েঞ্চিং মিডিয়া মানে হচ্ছে যখন আমরা কোনো মেটালকে গরম করি, গরম করার পর তাকে ঠান্ডা করার প্রক্রিয়া। ওকে, তো আমরা যখন হাই স্পিড স্টিলকে কিছু করি তো গরম করার পর তাকে কিসে আমরা কোয়েঞ্চিং করি বা ডুবিয়ে তাকে ঠান্ডা করি? তেলের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আফটার হার্ডেনিং প্রসেস মেটাল বিকাম মোর হার্ডেন অ্যান্ড উইল বিকাম মোর, অপশন কি হবে? ডাকটাইল। দেখো একটা জিনিস উপরে আমরা কি পড়লাম যে টাফনেস আর ব্রিটেলনেস হচ্ছে কি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে একটা কমবে। আর এইখানে ঠিক এর উল্টো, এখানে তো এখানে হার্ডেনিং বা হার্ডনেস, এখানে হার্ডেনিং বা হার্ডনেস, হার্ডেনিং বা হার্ডনেস ব্রিটেল, এই দুটোই কিন্তু হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে যদি হার্ডনেস বাড়ে তো ব্রিটেলনেসও বাড়বে। ওকে, তো যদি এখানে কি বলেছে হার্ডেস্ট যদি হার্ডেন যদি বাড়ানো হয় তাহলে ব্রিটেলনেস এমনিই বাড়বে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নি, এটা সিট মেটালের চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসেছে। সিট মেটাল ওয়ার্ক ইজ ক্যারিড আউট অনলি অন সিটস হুইচ আর রোল্ড। ওকে, এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে, যে আমরা সিট মেটাল ওয়ার্ক কখন আমরা করতে পারি? যখন যে মেটালগুলোকে আমরা রোল করতে পারি, আমরা হয় না আমরা রোলিং করে রেখে দিই, রোল করতে পারি। ম্যালেট ইজ মেড অফ হার্ডউড, তো আমরা সবাই জানি ম্যালেট কাঠের তৈরি হয়। ওকে, এরপরে দেখো একটা ওয়েল্ডিং এর একটা কোশ্চেন দিয়েছে, দ্য পজিশন ইন হুইচ ইট ইজ ইজিয়েস্ট টু ওয়েল্ড ইজ, মানে ওয়েল্ডিং আমাদের আমি এখানে অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি, এরকম প্রচুর পজিশন, এই একটা এই একটা এখানে আরো আছে, তো কোন পজিশনে ওয়েল্ডিং করা সব থেকে মানে সহজ? ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট। ওকে, তো অ্যান্সারটা হবে তাই, ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করা সব থেকে সহজ হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এটা একটা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের অঙ্ক দিয়েছে। এরপর থেকে তোমরা যে দেখো এই একটা যেটা দিয়েছে 59 নম্বরেরটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কোশ্চেন। ওকে, এই পরপর দুটোই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের কোশ্চেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে কিন্তু টোটাল আইটিআই সিলেবাসটাই কিন্তু পড়তে হবে। তো দেখো এখানে কোশ্চেনটা কি দিয়েছে, এখানে একটা নিউমেরিক্যাল টার্ম দিয়ে দিয়েছে, এখানে একটা এক্স এর আছে, এখানে একটা এক্স আছে, তো এখানে একটা রিলেশন বলে দিয়েছে এবং সেখান থেকে কি করতে হবে? এক্স এর মানটা বার করতে হবে। তো দেখো এখানে যে মানটা বলে দিচ্ছে 0.03x প্লাস 0.02 ইকুয়াল টু 0.02x মাইনাস 0.06। এটাকে জাস্ট আমরা শর্ট প্রসেসে কিভাবে করতে পারি, এখানে দেওয়াই আছে মাল্টিপ্লাই 100 উইথ হোল ইকুয়েশন, আমরা প্রত্যেকটার সাথেই 100 গুণ করে দেবো। তো 0.03 সাথে গুণ 100 গুণ করলে কি হবে? শুধু 3 হবে। তো এই প্রসেসে আমরা প্রত্যেকটার সাথেই আমরা 100 গুণ করে দিয়ে কি পাচ্ছি? 3x প্লাস 2 ইকুয়াল টু 2x মাইনাস 6। তো আমরা এই সহজ ম্যাথ আমরা অনেক আগেই করেছি। তো আমাকে যদি এক্স এর মান বার করতে হবে তো কি করতে হবে? 2xটাকে এইদিকে নিয়ে চলে এলে কি হবে? 3x মাইনাস 2x ইকুয়াল টু, এইদিকে তো মাইনাস 6 আছেই, আর এই দিক থেকে যখন প্লাস 2টা যখন এইদিকে অপোজিট দিকে যাবে তখন সেটাও মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে 3x মাইনাস 2x সমান কি হয়? শুধু x, আর এখানে মাইনাস 6 মাইনাস 2 কি হয়? মাইনাস 8। তো x এর মান আমরা কি পাচ্ছি? অপশন বি মাইনাস 8। নেক্সট কোশ্চেন দেখো, এ স্প্রিং অফ 40 mm free length is compressed to 16 mm. Find the compression of the spring in percentage. ধরো একটা স্প্রিং প্রথমে সে যখন ফ্রিলি থাকে তখন ধরো তার লেন্থ থাকে কত? 40 mm, কিন্তু তখন যখনই তাকে আমরা প্রেসারাইজ করে দিচ্ছি তখন তার হয়তো ছোট, যখন তাকে আমরা কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, কম্প্রেস করছি, তখন তার লেন্থ কত হচ্ছে? 16 mm। তো কম্প্রেশন রেশিওর সব থেকে একটা সহজ ফর্মুলা হচ্ছে, আগে আমরা একটা মার্কস ডেটাগুলো লিখে নিই। ফ্রি লেন্থ কত? 40 mm, কম্প্রেস লেন্থ কত? 16 mm। তাহলে ডিক্রিজ লেন্থ, তাহলে কম্প্রেসের ফলে কতটা লেন্থ তার কমলো? 24 mm।
তো কম্প্রেশন রেশিওর যে ফর্মুলা, কম্প্রেশন রেশিও ইকুয়াল টু ডিক্রিজ লেন্থ ডিভাইডেড বাই, এটা স্ল্যাশ আছে এখানে, মানে ডিক্রিজ বাই, যেটা আমরা যেটাকে ভাগ করা বলি, তো ডিক্রিজ লেন্থ স্ল্যাশ ফ্রি লেন্থ ইনটু 100। তো কম্প্রেশন রেশিওকে আমি শর্ট ফর্মে সিআর লিখে নিচ্ছি। তো ইকুয়াল টু ডিক্রিজ লেন্থ কত আছে 24, ফ্রি লেন্থ 40, তো 24 ডিভাইডেড বাই 40 ইনটু 100। তো এখান থেকে আমরা যদি এটাকে পুরোপুরি নিউমেরিক্যালটা যদি সলভ করি, তো তোমার এখান থেকে 60% অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। এর পরবর্তী যে কোশ্চেনগুলো বাকি থাকছে সেটা আমি নেক্সট ভিডিওতে করে দেবো। তোমরা এই ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তোমরা নিজেদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে পারো। আর মেকানিক্যাল ই লার্নিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট।